we completed maybe 22 lectures. স্যাররা মনে পড়ে আমরা কয়টা লেকচার শেষ করেছি স্যার? 22 স্যার। 22 স্যার, ওকে। তার মানে আমরা আজকে কত লেকচারে আছি স্যার? সরি স্যার 24 নো 23 তে আছি মনে আজকে স্যার। আমরা আজকে 23 lecture number 23, and this lecture contains normally we will try to cover two guideline or two accounting standard. One is maybe IAS 24 relates to related party transaction, and another one IFRS maybe 8 with our operating segment maybe IFRS 8. That is, today we will cover two types of standard. One is IAS 24, and this 24 IAS relates to our related party transaction, and at first we will go with our IAS 24. Okay. স্যার আশা করছি আপনাদের সামনে বই খাতা আছে একটু স্যার? জি স্যার আছে। টেক্সট রাখবেন একটু। and these two items with our chapter 12 প্রথমে আমরা কথা বলবো IAS আপনার 20 আমাদের 24 নিয়ে। IAS 24 related party transaction. Okay. And we will go with the definition, some example and disclosure, and after at the end of the slide we will go with some practical problems. IFRS 8 this gives guideline regarding our operating segment definition. Amra a definition identification, it mainly these tools are relate to theoretical concept. Mainly আমরা একটু theoretical concept এ থাকবো, শেষের দিকে একটু অঙ্ক আছে স্যার। And now IAS 24. Have any idea about related party? স্যারেরা related party কি শুনেছেন কখনো? জি স্যার। কি শুনেছেন একটু বলুন তো স্যার, কি মনে হয়? স্যার বিজনেসের সাথে যদি এরকম কোনো রিলেশনশিপ থাকে কোনো পার্সনের, এবং সেই পার্সন যদি আমার বিজনেস থেকে কোনো ফ্যাসিলিটিস নেয়ার মানে রিলেশনশিপ দিয়ে ফ্যাসিলিটিস নেয়, সেটা যে কোনো ভাবে বিজনেসের, এটাকে আমরা বলতেছি আর কি রিলেটেড পার্টি ট্রানজাকশন। এক্ষেত্রে কি ইয়ে হয়, কি মানে কি ইমপ্যাক্টটা কি হয় স্যার? সে ফর এক্সাম্পল আমার কোম্পানি কোনো প্রোডাক্ট নিল, কোনো আমি ডিসকাউন্টে দিয়ে দিলাম, অথবা বুঝতেছি কিন্তু ক্লিয়ার করতে পারতেছি না। আচ্ছা না হচ্ছে, তারপর কথা হচ্ছে মনে হয় এরকমই কাহিনী। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। আমরা মনে হয় মাঝে মাঝে এরকম হয় যে আমি ব্যবসায়, আমি হয়তো প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, এরকম যদি হয় আমার ফ্যামিলি মেম্বার মাই সান, সে হয়তো আমার সিইও হিসাবে ওখানে কাজ করছে, হতে পারে চিফ এক্সিকিউটিভ অফিসার। এখন এমন হতে পারে তাকে আমি হয়তো বেতন কম দিচ্ছি। আচ্ছা, বেতন কম দিলে কি হবে বলুন তো? আমার এক্সপেন্সটা কমে যাবে। এক্সপেন্সটা কমে গেলে নিশ্চয়ই প্রফিটটা তো বেশি হবে, নাকি স্যার? যখন প্রফিট বেশি হবে তাহলে এই প্রফিটের ছবি দেখিয়ে যদি আমি এই ব্যবসাটা বিক্রি করতে চাই, এই ছবিটা দেখিয়ে আমি যদি ব্যবসাটা বিক্রি করতে চাই, তাহলে নিশ্চয়ই যে কেউ আগ্রহী হয়ে যাবে স্যার। জি জি স্যার। কিন্তু বাস্তবে দেখা যাবে যদি আমি বিক্রি করে ফেলি, ওই সিও কিন্তু আগের সেই ইনসেনটিভে কাজ করবে না। আমার মনে হয় সে আরো বেশি পেতে চাইবে, বা আরো বেশি চাইবে, অনারাম বেশি চাইবে। ওকে, রাইট। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আসলে ওই যে কিনবে হয়তো ব্যবসায়িক মূল্যটার দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে।
একটা সিম্পল এক্সাম্পল, কিন্তু তার মানে এই ক্ষেত্রে আমাকে একটা ডিসক্লোজার উল্লেখ করতে হবে যে আমার যে প্রফিট বেশি হচ্ছে এর কারণ হচ্ছে সিও ইজ মাই সান অ্যান্ড হি ইজ গেটিং এ স্মল অ্যামাউন্ট ফ্রম মাই ফার্ম। ব্যাপারটা এরকম যে রিলেটেড পার্টি ট্রানজেকশনটা ইম্পর্টেন্ট কেন হয়ে যাচ্ছে, যে যদি আমরা এই ঘটনাগুলো ঘটে থাকে সেক্ষেত্রে ব্যবসার একটা সঠিক চিত্র আমাদের সামনে আসবে না, এবং ওইটা দেখে যদি কেউ কোনো কারণে উৎসাহী হয় অন্য ট্রানজেকশনে যেতে চায় সেক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে, রাইট? এই কারণে বলা হচ্ছে আপনাকে ডিসক্লোজার এই কথাগুলো উল্লেখ করতে হবে যে রিলেটেড পার্টি আছে, আমরা বেনিফিট সেই হিসাবে পাচ্ছি, এরকম কিছু হলে মানে হলেও হতে পারে। And now the genesis or something about our IAS 24, এটা আসলে কোথায় বলা আছে কিভাবে বলা আছে জাস্ট দেখে নেবেন। আমরা কিন্তু বারবার বলছি যে এগুলো কিন্তু থিওরির জন্য জরুরি না, কিন্তু আপনার জানার জন্য জরুরি, যেহেতু আপনি এই অংশ কাজ করবেন। এটা নিয়ে গল্প নেই। নাও অবজেক্টিভ অফ IAS 24। তো IAS 24 আসলে কি করছে, এটা এনশিওর করে বা এটা গিভ ইনফরমেশন অ্যাবাউট আওয়ার রিলেটেড পার্ট, হু আর দ্য রিলেটেড পার্টিজ অ্যান্ড হোয়াট আর দ্য ভেরিয়াস ট্রানজেকশন অ্যান্ড দ্য ইফেক্ট অ্যান্ড দ্য সাম ডিসক্লোজার। মূলত IAS 24 যে কাজটা করবে সে বলবে যে আমার এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারা আমার রিলেটেড পার্টি আছে এবং কি কি ট্রানজেকশন ঘটেছে এবং এটার ইফেক্টটা কি ঘটছে সেটা ডিসক্লোজারে উল্লেখ করতে হয়। আমরা সেটাকে একটু থিওরি আকারে লিখে দিয়েছি, একটু পড়ে দেখুন। এবং আমি মনে করি আমরা যে এক্সাম্পল একটা দিয়েছি সিম্পল এক্সাম্পল, কিন্তু মনে হয় আপনি এখান থেকে একটু তথ্য পাবেন, সেই কথাটাই বলেছে। তখন সে অ্যাটেনশন দিতে পারবে যে আসলে রিলেটেড পার্টির কারণে তার প্রফিট লস এফেক্ট হয়েছে। দেখুন ডিয়ার পার্টিসিপেন্ট, আমি মনে হয় ঠিক এই কথাটাই বলার চেষ্টা করেছি না স্যার? দেখুন তো জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার আমরা নাও যে হু আর দ্য রিলেটেড পার্টিজ অর হোয়াট আর দ্য ভ্যারিয়াস ট্রানজেকশন আমরা যদি দেখতে চাই রিলেটেড পার্টি কে কে হতে পারে বা কারা হতে পারে, একটু আপনারা শুধু পড়বেন, এখানে আশা করি মিনিংটা ক্লিয়ার হয়ে যাবে। IAS 24 আমাকে বলছে কে কে আমাদের এই পার্টির মধ্যে, কে কে আমাদের আসলে রিলেটেড পার্টি হবে, মানে আমরা যেটা বাংলায় বলি হলো যে সংযুক্ত পক্ষ কারা। নাম্বার 1, family member normally or close to family member, but some characteristics, শুধু ফ্যামিলি মেম্বার হবে পাশাপাশি বেশ কিছু there are some characteristics. Number 1, some control over the reporting entity. ফ্যামিলি মেম্বার যার আমার রিপোর্টিং এন্ট্রি পর কন্ট্রোল থাকবে, সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকবে, কি ম্যানেজমেন্ট পার্সোনেল অফ দ্য রিপোর্টিং এন্টিটি অফ এ প্যারেন্ট, এমন হতে পারে প্যারেন্ট কোম্পানির কোনো কি ম্যানেজমেন্ট আছে এমন লোক। এগুলো জাস্ট মুখস্থ রাখবেন, এটা আমাদের খুব জরুরি কিছু না যে কারা রিলেটেড পার্টি হবে। এবং আমরা এই ডেফিনেশনে আমরা হয়তো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, একটা বা দুটো একটু পরেই। তার মানে প্রথমে বলছি যে আমার সেই মেম্বার, ফ্যামিলি মেম্বার, যে সহজ কথা ব্যবসার উপরে যার কন্ট্রোল আছে মেইনলি, সে লোকটাই আমার রিলেটেড পার্টি হতে হবে। যেমন আমি বললাম যে সান অফ এমডি, নিশ্চয়ই এমডি সন যখন হয়, আমরা একদম প্র্যাকটিক্যাল অ্যারেনাতে বলেন তো একজন এমডি সাহেবের ছেলে যদি তার কন্ট্রোল থাকে না, ব্যবসার উপরে কন্ট্রোল থাকে, এমডি সাহেবের ছেলে। ওকে, এভাবে কিছু পয়েন্ট। জি জি জি, ডিরেক্টরের যদি কোনো আত্মীয় স্বজন থাকে, ডিরেক্টর স্যার অংশ বিশেষ নেই স্যার, লাভের অংশ নেই তারা, লাভের অংশ নিতে চায় বা অন্য সুবিধা নিতে চায়, দেখা যায় এমডি সাহেবের গাড়িটা সে ব্যবহার করছে, হতে পারে না এরকম? জি স্যার। ওকে ফাইন। এন্ড দ্য সেকেন্ড ওয়ান এন্টিটি বেসড, আমরা আগে এটা পড়লাম হলো জাস্ট পারসন বেস, এবার এন্টিটি বেস। এন্টিটি বেজে কারা রিলেটেড পার্টি হতে পারে দেখুন। নাম্বার 1, members of the same group,
দ্যাট ইজ প্যারেন্ট। আমার যদি বিভিন্ন প্যারেন্ট থাকে। সেকেন্ড ওয়ান, এনি সাবসিডিয়ারি। জাস্ট একটু মুখস্থ করবেন যদি কোনোটা পড়তে আপনার কষ্ট হয়, এবং আমরা মনে এখন শিখে ফেলেছি। অ্যাসোসিয়েট, সাবসিডিয়ারি, প্যারেন্ট, জয়েন্ট ভেঞ্চার। আচ্ছা, জয়েন্ট ভেঞ্চার কি আমরা শুনেছি কখনো স্যারেরা? আমরা প্রায় এখন একটা বিজ্ঞাপন দেখতাম মাঝে মাঝে, বাংলাদেশ থাই জয়েন্ট ভেঞ্চার, মানে ফর ওকে ওকে ফর 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 কন্ডাক্টিং এ স্পেসিফিক বিজনেস, তাই না? জয়েন্ট কোলাবোরেশন বিটুইন ভেরিয়াস পার্টিজ, দুইটা ফার্মে বা একাধিক মানে two or একাধিক more, ফার্মে একসঙ্গে yes, কাজ yes, করার একটা কাজ এগ্রিমেন্ট। করা, yes, for obtaining or for achieving a specific objective। এটা মূল থিমটা হচ্ছে একটা স্পেসিফিক অবজেক্টিভ আদায় করতে গিয়ে, যেটা আমরা, এবং আপনারা কি এই অঙ্ক কখন করেছেন জয়েন্ট ভেঞ্চার, যেটা আমি গতদিন কনসাইনমেন্ট অঙ্ক বলেছিলাম একটু কনসেপ্টে। জয়েন্ট ভেঞ্চারের স্যার মূল অবজেক্টটা কি এরকম স্যার যে আমার ধরেন একটা ফার্মের কিছু কোয়ালিফিকেশন নেই, জি জি, বা যে কাজগুলো আমি করতে পারবো না, সাপোর্টিং যে ফার্মটা বা কোম্পানিটা সে তার ওই কোয়ালিফিকেশন আছে বা সেই দিক দিয়ে সে এক্সপার্ট, তখন আমরা একসঙ্গে কাজ করার একটা হ্যাঁ, এগ্রিমেন্ট। ইয়েস, ওই যে বললাম যে টু ফুলফিল এ পার্টিকুলার অবজেক্টিভ, টু অ্যাচিভ এ পার্টিকুলার অবজেক্টিভ। এটা আমরা যেন অঙ্ক করেছি, আমাদের সময় ছিল, এটা আরো বেশি সীমিত করে নেওয়া হয়েছে। একটা মেলা বসেছে ধরুন, আমরা দেখি না প্রদর্শনী বা মেলা হয়, জি স্যার। মেলায় আমরা একটা স্টল নিয়েছি, আমরা দু বন্ধু বা তিন বন্ধু মিলে। আমাদের কি উদ্দেশ্য থাকে, মেলাতে আমরা সবাই মিলে ওই দোকানটায় কিছু বিনিয়োগ করব, মেলা শেষ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, যে যেমন আমাদের দিবে মূলধন বা ক্যাপিটালকে সাপ্লাই করবে, হি অর শি উইল গেট প্রপোর্শনাল প্রফিট অর লস। তো জয়েন্ট ভেঞ্চার যখন আমরা প্রথম দিকে করেছি, একসময় ছিল এটা আমাদের বিবিএ তে, কনসেপ্ট এরকম ছিল। আচ্ছা, টু ফুলফিল এ স্পেসিফিক অবজেক্টিভ, এই অর্থে আমরা বলেছি। কিন্তু এখন এটা আরো এলাবোরেট হয়ে গেছে। যেমন ওই যে বললাম যে বাংলাদেশ থাই জয়েন্ট ভেঞ্চারে আমরা গ্লাস তৈরি করছি বা সিরামিক তৈরি করছি। আছেন এরকম কিছু প্রতিষ্ঠান স্যার? সিমেন্ট ফ্যাক্টরি আছে বাংলাদেশ সিঙ্গাপুর বা বাংলাদেশ হংকং, এরকম একটা গ্রুপ তৈরি করছে। বা আমরা দেখি চায়নার সাথে যেটা হুন্ডাই সিমেন্ট তৈরি হচ্ছে, এরকম। This is joint venture to fulfill the production of your cement. এখানে অন্য কোনো কাজ কিন্তু করা হয় না। যাই হোক, আপনি পড়ে নিন এখান থেকে। নাম্বার 4, একই কথা, একটু জাস্ট গল্পগুলো, নতুন কোনো শব্দ নেই এখানে। এটা জাস্ট একটু মুখস্থ করবেন, আমার জন্য এটা না, অঙ্কগুলো কিছু না। এবং এটা কেন কাজে লাগবে, আমরা একটু কেস স্টাডিতে যখন যাব তখন দেখবো যে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ফুলফিল যদি করে, তখন আমি বলবো হ্যাঁ, এই লোকটা ওই প্রতিষ্ঠানের জন্য তার রিলেটেড পার্টি হিসেবে কাজ করবে। রিলেটেড পার্টির সমস্যা যেটা ব্যাপার হলো, ডিসক্লোজার এটা উল্লেখ করতে হয় যে হোয়াট আর দ্য ভ্যারিয়াস ইফেক্ট ফর দিস রিলেটেড পার্টিস ট্রানজেকশন। এন্ড নাও, যে কিছু ঘটনা কিন্তু সেটাকে আমরা ডিম নট রিলেটেড, অর্থাৎ ঘটনা ঘটছে মনে হচ্ছে কিন্তু এটা আসলে রিলেটেড পার্টি ট্রানজেকশন হবে না। কারা তারা? if they have a common director, যদি এমন হয় যে দুইটা এন্টিটিজ একই ডিরেক্টর দুই জায়গায় কাজ করছে, যদি দুটো এন্টিটিজে ডিরেক্টর একে বা একজন কি ম্যানেজার কাজ করছে, দু জায়গায় কাজ করছে, সেক্ষেত্রে আমরা কখনোই তাকে বলবো না যে রিলেটেড পার্টি ট্রানজেকশন। এরকম কিছু পয়েন্ট এখানে আছে। Normally these are the areas, these transaction deemed not to be related, এটাকে আমরা রিলেটেড পার্টি ট্রানজেকশন ধরবো না। আসলে মেইন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনার যদি আমরা ইন্ডিভিজুয়াল দেখলাম একটা ফ্যামিলি মেম্বার হতে হয়, আর যখন কোম্পানির ক্ষেত্রে দেখলাম আমরা ওখানে প্যারেন্ট, অ্যাসোসিয়েট এবং সাবসিডিয়ারি আসলে গল্প করেছি এখানে। এন্ড সাম ট্রানজেকশন আমরা এক্সাম্পল দেখবো, হোয়াট আর রিলেটেড পার্টি ট্রানজেকশন, কি কি হতে পারে এই ট্রানজেকশন গুলো। আমরা এখানে ইনিশিয়ালি উই আর স্টেটিং ট্রান্সফার অফ রিসোর্সেস or services, any kind of obligation between various party. আমরা একটুবার এক্সাম্পলও দেখবো যে কারা আসলে কোন ধরনের ট্রানজেকশন ঘটে এখানে। সাম এক্সাম্পল দেখুন একটু একবারেই।
এখানে স্যাররা কি পড়ে মনে হচ্ছে স্যার এই লাইনটা আমরা এই জায়গায় বুঝতে পারছি না বা কি বলতে চাচ্ছে। আপনি যদি ইফ ইউ গো থ্রু ইউর টেক্সট then you will get each of every element. যদি আপনার পাশে বই থাকে একটু দেখতে পারেন, আমি হয়তো দুটো একটা বেশি এনেছি। একটু পড়ে দেখুন স্যার। স্যার লিজিং অ্যারেঞ্জমেন্ট আর ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট একটু বলবেন। সুন্দর। লিজেসটা আমরা বুঝি কিনা? জি লিজ স্যার। কারা বুঝি? লিজ বলতে কি জানি বলেন তো একটু স্যার। আর কেউ একটু সাহায্য করবেন আমাকে, স্যার একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। লিজ, হোয়াট ইজ লিজ? স্যার এটা ইজরা। হোয়াট ইজ লিজ? ইজারা স্যার, ইজারা। কোনো কিছু ইজারা। করে না করে ব্যবহার করা স্যার। মানে দ্যাট ইজ লিজ কিছু টাকার নরমালি বিনিময়ে। is an agreement to use any asset. No, again, lease normally is an agreement. Okay, to use to use any asset. Oh, sorry. In return, user has to pay some rental amount, right? জি স্যার। ব্যাপারটা খুব সিম্পলি ভাবেন যে লিজ হলো আসলে এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টে ইউজার অফ অ্যাসেট, দ্যাট ইজ নরমালি উই সেড লিজি, যিনি এই অ্যাসেটটা নেন ব্যবহারের জন্য আমরা তাকে লিজি বলি, এন্ড দ্য ওনার ইজ কল্ড লেজার, and in this case leasee pay something to lessor. This is called rental expense for leasee and rental income for lessor, right? And this agreement is called lease. তাহলে এমন হতে পারে যে আমার যে রিলেটেড পার্টি আছে সে কি করলো, সে তার গাড়িটা ভাড়া দিল, লিজ দিল আমার প্রতিষ্ঠানকে, সে তার জমিটা, বাড়িটার বা যে ঘরটা আছে ঘরটা ভাড়া দিল, হতে পারে না স্যার? জমিটা ভাড়া দিল বা আমরা দেখি যে একটা গোডাউন করলাম, একটা জমিকে আমরা বলি 5 বছর জন্য ব্যবহার করলে, এই জমিটা হতে পারে হয়তো এমডি, সান অফ এমডি ছেলে হতে পারে। এই জন্য বলা হচ্ছে লিজ কন্ট্রাক্টের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। যিনি প্রশ্ন করছেন উনি বুঝছেন কিনা? জি স্যার বুঝছি, কিন্তু ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট কিভাবে ঘটবে স্যার? আচ্ছা যাচ্ছি, সেটা কোথায় লিখেছি? আমি লিখেছি নাকি স্যার কোথাও? না স্যার আপনি লেখেন, বইয়ে আছে, পয়েন্ট আছে। ও বই আছে, আচ্ছা। এখন তাহলে আমাকে জানতে হবে ম্যানেজমেন্ট কন্ট্রাক্টটা কি, কেউ যদি সাপোর্ট দেন। ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট কেউ সাপোর্ট দিবেন কিনা? What is the definition of management contract? Anyone? স্যার আপনি বলেন স্যার। আমি তো আমার তো মনেই নাই স্যার। দেখি আমরা একটু বেরিয়ে গিয়ে আমরা একটু ঢুকতে পারি কিনা যে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট কি বলছে, দেখি এই সুযোগ আছে। আচ্ছা ট্রাই করি যে আমরা এখান থেকেই গুগলে ঢুকতে পারি কিনা। স্যার একটু চেষ্টা করবো নাকি স্যার? দেখি পারি কিনা একটু স্যার। পারবেন স্যার, মিনিমাইজ করে বের হয়ে মিনিমাইজ করে বেরোতে পারবো স্যার? দেখি স্যার যখন বললেন মনে হয় একটু সাহস করি আজকে আমি একটু। স্যার কি আসছে নাকি একটু স্যার? জি স্যার আসছে। আচ্ছা একটু মনে হয় দেখা যাচ্ছে এবার, যাক বোঝা গেল। আমি একটু শিখে ফেলেছি, আপনাদের কারণে হোক শিখে ফেলছি। দেখুন একটু, আসলে এটা আমার হঠাৎ করে ডেফিনেশনে খেয়াল ছিল না। Management contract is an agreement under which operational control of an enterprise is vested by contract in a separate enterprise that performs the necessary management function in return for a fee. তার মানে আপনি যে পরামর্শ নিচ্ছেন না কারো কাছ থেকে, নরমালি দেখছেন কথাটা? একটু দেখেন তো। ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট ইনভলভ নট জাস্ট সেলিং এ মেথড অফ ডুইং থিং বাট ইনভলভ অ্যাকচুয়ালি ডুইং দেম। আপনি একটা তার সিস্টেমটাকে কিভাবে ব্যবহার করবেন, আপনি একটা সিস্টেম এবং সিস্টেমটাকে ব্যবহার করবেন, এই ধরনের যে যাকে আমরা বলি এক্সপার্টাইজ, যেটাকে আমরা আসলে ট্রান্সফার করি, মূলত এটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। এবং আরো ক্লিয়ার করেছে প্রোডাকশন ফ্যাসিলিটিস, ম্যানেজমেন্ট অফ পার্সোনেল, অ্যাকাউন্টিং, মার্কেটিং, সার্ভিস, ট্রেনিং। যেমন আপনাকে যখন অ্যাকাউন্টিং পার্সোনাল হিসেবে নিচ্ছে আপনাকে, এটা মূলত এটা আসলেই ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট হচ্ছে। আপনার ব্রেন নিচ্ছে, বিনিময়ে আপনাকে কিছু ফি দিচ্ছে, রাইট স্যার?
তার মানে মেধাটাকে কিনে নেওয়া হচ্ছে। তোমার টেকনিক্যাল নো হাউ আপনাকে নিচ্ছে, আপনি আপনার কাজ করছেন, আপনার ব্রেনটাকে নিয়ে নিচ্ছে, আপনার এক্সপার্ট পাওয়ারটাকে নিচ্ছে। দিস ইজ কল্ড ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। আমরা ক্লিয়ার করতে পারছি স্যার? স্যার এটা কি অনেকটা টার্নকি মতো লাগছে? হ্যাঁ, টার্নকি অপারেশন যেটা বলেন, TURNKEY নাকি স্যার বানানটা? জি স্যার, মনে হচ্ছে। TURN হ্যাঁ জি, আমার কাছে মনে হচ্ছে তাই। ইয়েস, টার্নকির মতো না স্যার? একটা টার্নকি তো মনে হচ্ছে। এখন মনে হচ্ছে কিনা জানি না স্যার, তবে আমার কাছে যেটা মনে হয় ওইটা আমি দেখালাম কেন, যে আপনার যে ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি বলুন বা এক্সপার্ট পাওয়ার যেটা বলুন, এটা একটা ফির ব্যাপার আছে। দেখেন, রিটার্ন ফর এ ফি, আপনার এই তথ্যগুলো নিবে, এইটাকে আমরা বলছি হলো আপনার যে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। এটা কারণ আপনাকে যে হায়ার করছে, আপনি আসলে এটা ম্যানেজমেন্ট কন্ট্রাক্টের মধ্যে চলে গেল। ঠিক আছে, যেমন আপনি এমন হতে পারে প্রোডাকশন ফ্যাসিলিটি আপনি দিচ্ছেন এবং শুধু জায়গা দিচ্ছেন, আপনি টেকনিক্যাল এটাও দিবেন, প্লাস আপনার ফ্যাসিলিটিসও ব্যবহার করতে দিবেন, এটাও হতে পারে ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। এবং কিভাবে চালাইতে হবে, কিভাবে চালাইতে হবে এটাও ইয়েস শিখিয়ে দিয়ে তারপরে আমরা চলে যাব আমাদের। ইয়েস, দিস ইজ ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট। যিনি প্রশ্ন করেছিলেন একটু কি বুঝছেন? এবং আমার এটা আসলে দেখানোর কারণ কি, আপনি যে কোনো টার্ম যদি আপনি এরকম একটু গুগলে ঢুকে যান, আপনি দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং এটা নিচে নামবেন আরো ক্লিয়ার হবে। দেখুন অনেকগুলো আইটেম আছে। আমি আর যাচ্ছি না এখানে স্যার, আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে গিয়ে কিন্তু আমরা আমার জায়গায় আবার যাচ্ছি। আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম স্যার। তাহলে যিনি প্রশ্ন করেছিলেন আমার মনে হয় উনি উত্তর পেয়েছেন। আমরা একটু আগাই স্যার। এক্সাম্পল এন্ড সাম ডিসক্লোজার, এটা এখন না পড়লেও পরে পড়ে নিন যে আসলে কি কি প্রকাশ করা হয় এখানে। ডিসক্লোজার বলতে আমরা বারবার বলছি, এবং এই ডিসক্লোজার ইজ ভেরি মাচ এসেনশিয়াল, এবং এই ক্ষেত্রে ডিসক্লোজার না হলে সিদ্ধান্তটা আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। এটা প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে হবে, ম্যানেজমেন্ট কম্পেনসেশন, এই আইটেমগুলো এখানে মুখস্থ করবেন শুধু, এগুলো একটু উল্লেখ করতে হয় যে কারা আমাদের সেই পার্টিগুলো আছে এবং ট্রানজেকশন গুলো কি কি ঘটছে। ট্রানজেকশনে কি কি দেখাবেন আপনি নরমালি, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট আছে কেমন, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, এই অনেকগুলো আইটেম স্যার। আমার মনে হয় আপনার দিকে গেলে একটু মুখস্থ করে ফেলবেন। আমরা এটার পেছনে সময় দিব না, কারণ এটা দিয়ে আমাদের একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, এবং দিস টু প্রবলেমস আই হ্যাভ টেকেন ফ্রম ইউর টেক্সট। আমরা সরাসরি সেখানে যাব স্যার। এটা পরে আবার আসবো, আগে আমি মূল ইয়েতে চলে যাই। আমরা এটা পরে আসবো স্যার। প্র্যাকটিক্যাল প্রবলেম 1, এইটা আমরা কিন্তু আপনার বই থেকে নিয়েছি, বইতে আছে আপাতত, এখান থেকে পড়ে নিন, একটু পড়ুন এখানে। আমি কি স্যার একটু পড়ে দিব আপনাদের সবার উদ্দেশ্যেই? জি স্যার। You decide to set up a business in an office block offering training facilities. আপনি একটা ট্রেনিং ফ্যাসিলিটি অফার করছেন অনেককেই। Your brother is the owner of the building and in order to help you start your business. এবং এই কথা শুনে আপনার ভাই কি করেছে, সে তার একটা বিল্ডিং বলেছে, ভাইয়া তুমি এটা নিয়ে নাও, আমার এখানে তুমি ট্রেনিং ফ্যাসিলিটি চালাতে পারো। And he agrees to give you your office with no charge for a 4-year period. এবং ভাইয়ের প্রতি ভাইয়ের টান থাকবে না স্যার? জি স্যার। হ্যাঁ, উনি কি করেছেন দেখুন তো। 4 বছরের জন্য কোনো উনি বলেছে তুমি বা দাদা ভাইয়া তুমি ব্যবসা চালিয়ে যাও, আমাকে 4 বছর পর্যন্ত কোনো পয়সা দিতে হবে না। ঠিক আছে? After 3 successful years of business, your student numbers have doubled and you decide to take early retirement and sell your business. আপনার ইচ্ছা হচ্ছে যে 3 বছর পর্যন্ত ভালো চালিয়েছেন, স্টুডেন্টও ভালো ছিল, এবং আপনি বলছেন না আমি 4 বছর না, আপনি 3 বছরের পরে এটাকে রিটায়ারমেন্টে যাবেন, তার মানে ব্যবসাটা বন্ধ করতে চান। and now your business is put up for sale. আপনার ব্যবসা বিক্রির জন্য আপনি দাঁড় করিয়েছেন বা কাউকে বলেছেন। একটু সহজে চিন্তা করুন, ওরা কি চেয়েছে পরে যাই। আপনি যেহেতু এই ব্যবসা যখন বিক্রির জন্য দাঁড় করাবেন, স্বাভাবিক কি হবে, ব্যবসা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থ্রো করে দিবেন না সবার উদ্দেশ্যে? জি স্যার। তাহলে সেইখানে কি আপনার প্রফিট কি একটু ব্যাপার ঘটছে মনে হয়? দেখেন ওই ভদ্রলোক রেন্ট অফ বিল্ডিং মনে হয় নিবেন আপনার কাছে বলছে না? জি স্যার।
তাহলে এটা যদি চার্জ না করা হয় সেক্ষেত্রে নিশ্চয়ই প্রফিটটা বেশি থাকবে। জি যখনই প্রফিট বেশি থাকবে, যিনি কিনবেন তিনি নিশ্চয়ই প্রফিট বেশি দেখে কেনার আগ্রহ দেখাবেন না? অবশ্যই। অবশ্যই। IAS 24 বলছে এই ক্ষেত্রে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে, এই কথাগুলো ডিসক্লোজারে দিতে হবে যে ব্যবসার এই লাভ হচ্ছে ঠিকই, কিন্তু আমি লাভ করতে গিয়ে যে কাজটা করেছি আমার ভাইকে এতদিন পয়সা দেয়নি। আপনি কেনার সময় এটা ভাববেন। তো প্রশ্নটা জি, স্যার। হলো এক্সপ্লেইন স্যার আমাদের সবাইকে একটু মিউট করে দিলে ভালো হতো। please dear participant, I am requesting you to mute all of your devices from your corner. এই তো সুন্দর, দেখছেন বলার সাথে সাথে আপনার আসলে খুব ভালো। Explain what information should be disclosed in the accounts regarding this transaction and why it is important to do this. আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি এই কথাগুলো আপনি কি করবেন আপনি প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হবে Disclosure এবং করেছেন। কেন করবেন সেটা উল্লেখ করতে হবে। আপনি মনে করুন তো কেন প্রকাশ করবেন এগুলো? স্যার প্রফিট ওভার স্টেটেড হয়ে গেছে। প্রফিট ওভার স্টেট হয়ে গেছে, হ্যাঁ হতে পারে। আর কি হতে পারে? অন্য একজন যাতে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আমার জি, এগুলো জি। গোপন রাখার ফলে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। তার মানে এখানে আমরা উল্লেখ করতে পারি এখানে রিলেটেড পার্টি আছে। আপনার রিলেটেড পার্টি কে বলুন তো? আমার ভাই। ভাই আপনার ভাই। ওকে, এটাও কিন্তু বলতে হবে যে আমার রিলেটেড পার্টি হলো আমার ভাই। ভাই কি করেছে আপনার জন্য? কত টাকা স্যাক্রিফাইস করেছে? 3 বছরের রেন্ট ফ্রি দিয়েছে। 3 বছর রেন্ট ফ্রি দিয়েছে। এবং এটা দেখবেন আমি যখন ডিসক্লোজারে বলেছি যে অ্যামাউন্ট অফ রিলেটেড পার্টি ট্রানজাকশন, যে ওই ভাইয়ের কারণে আমি কতটা টাকা পয়সা আমার সেভ হয়েছে, নাকি স্যার? বলুন তো। জি স্যার। ফলে জি, আপনি যদি ওইটা দেখে আপনার ব্যবসার মূল্য বের করতে চান, আমরা জানি ব্যবসা যখন কিনি আমরা কি করে একটা মূল্য নির্ধারণ করি প্রফিট দেখে, হ্যাঁ প্রফিট দেখে বা তার যে দেখে ব্যালেন্স শিট দেখে একটা মূল্য নির্ধারণ করেন না? বলুন তো। জি স্যার। ভ্যালু অফ দ্য জি, ফার্ম, স্যার। ভ্যালু অফ দ্য ফার্ম জি, আমরা বের করি, যেটা ফিনান্সে অঙ্কের মাধ্যমে বের করা হয়। মনে পড়ে স্যার? জি স্যার। ফিনান্স কি করেছেন? ভ্যালু অফ দ্য ফার্ম V = S + B স্টক জি, প্লাস স্যার। বন্ড। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে আর যে না যাই। তাহলে থিমটা হলো বলছে আপনি কোন ইনফরমেশন ডিসক্লোজ করবেন। আপনি প্রথম কাজ করবেন যে আপনার রিলেটেড পার্টি কে উল্লেখ করবেন। রিলেটেড পার্টি আসলে কত টাকার আপনাকে এই ট্রানজাকশনে কত টাকা ব্যবহৃত হয়েছে বা কি ছিল, আর মানে কি সেভিংস আপনার হয়েছে বা কি প্রফিট বেড়েছে, এটা আপনাকে উল্লেখ করতে হবে। এবার হচ্ছে কেন এটা ইম্পর্টেন্ট তাহলে বললো, এটা কেন? কারণ সে এই প্রফিটের বিশাল অংশটা দেখে ব্যবসায় ইনভেস্ট করে মানে যাতে যিনি আমার, হ্যাঁ যিনি আমার মানে একদম বায়ার হবেন যিনি, তাই না, হ্যাঁ। যিনি বায়ার হবেন তিনি কি করতে পারবেন, আমার ব্যবসার অ্যাকচুয়াল চিত্রটা বুঝতে পারবেন। উনি দেখবেন যে আসলে 4 বছরের লাভ দেখা যাচ্ছে 4 লাখ টাকা, কিন্তু এর মধ্যে আমার ভাইয়ের রেন্ট টাকাটা ধরা নাই। নিশ্চয় উনি কিনলে ওই ভাই কি তাকে বিনা পয়সায় দিবে জায়গাটা? না। দিবে না। এই কথাগুলো তাকে বোঝানোর জন্য এই ফোকাস বা প্রফিট ফিগারটাকে সে হয়তো অ্যাডজাস্ট করে দাম নির্ধারণ করতে পারে। মূল থিমটা হচ্ছে এটুকুন। তার মানে সে প্রফিটটাকে কি করবে, রিএস্টেট করে নিবে, যে যদি ভাই যেহেতু ওই টাকা এখন নিবে, রেন্টটা যখন নিবে, হি অর শি অর দ্যাট ইজ পারচেজার উইল রিএস্টেট দ্য প্রফিট ফিগার, রাইট? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। এরকম একটা চিন্তা ভাবনা মূলত আসলে এই জন্য এটাকে ডিসক্লোজারে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আইন বা আমাদের যে IAS বলছে যে এগুলো উল্লেখ করে দিলে আমার যিনি আমরা যেটা বলি হলো অ্যাকচুয়াল বায়ারের জন্য আমাদের এটা সুবিধা হবে। ঠিক আছে স্যার? এবং আপনি এটা আপনার বই থেকে নিয়েছি, আপনারা বই থেকে আপনার মতো করে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিন। And now practical problem 2. It's also from your text. এটা একটু মন দিয়ে আমরা পড়বো বা গল্পটা দেখবো। হতে পারে এরকম একটা প্রবলেম আপনাকে 6 মার্ক বা 4 মার্কের কোশ্চেনে দিয়ে দিতে পারে। CB is an entity specializing is in importing a wide range of non-food item and selling them to retailers. তার মানে CB হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম, তাই তো স্যার? দেখুন তো CB, and George is CB's president and also founder. জর্জ হলো CB'র প্রেসিডেন্ট, সেই এটা বানিয়েছে and owns 40% of equity. এবং জর্জই হলো কত পার্সেন্টের মালিক? 40%। গল্পটা খেয়াল করতে হবে। এরপরে গল্পটা কি?
CV's largest customer, XC, accounts for 35% of CV's revenue. মানে তাদের সবচেয়ে বড় কাস্টমার যে ভদ্রলোকের নাম হলো XC এবং সে ওই রেভিনিউর সিবি রেভিনিউ 35% বা 35% রেভিনিউ তার কাছ থেকেই আসে নাকি স্যার, তাই বলছে না? জি স্যার। XC has just completed negotiation with CB for a special 5% discount on all sale. XC বলছে যে আমি তো তোমার 35% আমিই কিনি, তাহলে আমাকে তোমরা 5% ডিসকাউন্ট দিবা। জি স্যার। ওকে, সকল বিক্রির উপর। হ্যাঁ, সকল বিক্রি মানে ও যেটুকু নিবে, উনি তো জি জি, মানে সকল বিক্রি, সে জি যেটুকু জি, হ্যাঁ, yes, কিনবে তার তারপরে 5%। 5% এরকম হয় না, আমরা যখন বেশি কেনাকাটা করি যে দোকানে গিয়ে কি বলি, আমি তোমার সব জিনিস নিচ্ছি, আমাকে একটু কম টম নাও। আচ্ছা, the third one, during the accounting period George purchased a property from CB. দেখছেন মিল, একটু জায়গায় চলে গেছি আমরা এবার। দ্বিতীয় ঘটনা বলছে জর্জ সিবি প্রতিষ্ঠানের কাছ থেকে পারচেজ করেছে একটা প্রপার্টি, কয় টাকায়? 5 লাখ টাকায়। 5 লাখ টাকা। ওকে, মাথায় রাখতে হবে জর্জ কিন্তু আমার এটার প্রেসিডেন্ট আবার নাকি, জি স্যার। আবার ফাউন্ডার, আবার মালিক, সবকিছু তো। CB had previously declared the property surplus to its requirements and had valued it টাকা 7.5 লাখ। অথচ সিবি কিছুদিন আগে এটার ঘোষণা দিয়েছিল যে এইটার দাম কত? 7.5 লাখ টাকা। কিন্তু সিবি পার্সেল দেখাচ্ছে কয় টাকায়? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। এই সুবিধা কেন পেয়েছে? সে তার ওনার যাই হোক, কিছুটা করে মালিক টালিক বলেই। জি স্যার। ওকে, আসুন এইবার নাম্বার নেক্সট। জর্জের ছেলে হলো আর্নল্ড, তাই বলছে না? ডিরেক্টর ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এফসি। এফসির একটা সে হলো আবার ডিরেক্টর। এফসি অ্যানাদার এন্টিটি। During the accounting period, FC advanced টাকা 2 million to CB as an unsecured loan at a favorable rate of interest. জর্জের ছেলে আর্নল্ড কাজ করে আরেকটা প্রতিষ্ঠানে, সে এফসি কে বলুন তো? এফসি আরেকটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে আর্নল্ড একজন কাজ করে, হ্যাঁ, যে কারণে এফসি অ্যাডভান্স করেছে সিবি কে, দ্যাট ইজ এন্টিটি টু এন্টিটি। আসলে এফসি সিবি কে 2 মিলিয়ন টাকা দিয়েছে একটু ফেভারেবল কন্ডিশনে, যে ভাই তোমার লোন নিবা কিন্তু কোনো দেওয়া লাগবে না, নো রিকোয়ারমেন্ট অফ মর্টগেজ, আনসিকিউরড লোন, তাই না? কোনো সিকিউরিটি প্রয়োজন নেই, যেহেতু বাবাকে দিচ্ছে সে, বাবার প্রতিষ্ঠান, এরকম মনে হয়। আমরা প্রশ্ন এখনো যাইনি, ঘটনাগুলো দেখছি। আমাকে আপনাকে বলতে হবে এই যে 24 ধারা অনুযায়ী বা 24 আইএস অনুসারে এইগুলো আমাদের রিলেটেড পার্টি ট্রানজেকশন কিনা বা ডিসক্লোজারে কিভাবে কি উল্লেখ করব, তাই না? প্রশ্নটা পড়ুন স্যার। ওকে, পড়ে দেখুন, আমরা একটু যাব। হ্যাঁ, রিলেটেড পার্টি ট্রানজেকশন এবং এগুলো উল্লেখ করতে হবে। প্রথমটা রিলেটেড, পরেরটা রিলেটেড তো মনে হচ্ছে না। কোনটা মনে হচ্ছে না বলুন। স্যার, জর্জ সান আর্নল্ড is a director in the financial institution FC. During the accounting period, FC advances 2 million taka to CB as an unsecured loan as a favorable rate of interest. এটা স্যার আমার কাছে রিলেটেড। হ্যাঁ, আমরা কি স্যার একটু করে আসি, এক একটা ঘটনা আসলে তাহলে সুবিধা হবে। যেমন আমার মূল ঘটনা কিন্তু এখান থেকে শুরু হয়েছে না, এখান থেকে। জি স্যার। আর জর্জের ব্যাপারটা কিন্তু এখানে আসছে, ওটা আমরা একটু পরে দেখি। জর্জ মাঝখানে একটু আছে, এইটা একটু ভাবুন তো কি বলতে যাচ্ছে। প্রথমটা স্যার রিলেটেড, জর্জের এটা না, এখানে এখন ঘটনা ঘটছে স্যার এখান থেকে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যে তাদের একজন কাস্টমার। হ্যাঁ, দিস ইজ দ্য হিস্টরি অফ সিবি। এটা আসলে সিবি একটা ইতিহাস তুলে ধরা হয়েছে আমার কাছে, যে কে ফর্ম করেছে কে কি, কিন্তু আমার ট্রানজাকশন শুরু হয়েছে মানে এখান থেকে না স্যার? জি স্যার। আমরা এখান থেকে শুরু করি। এখন আপনি ভাবুন তো এইটা পড়ে কি মনে হচ্ছে স্যার, উইল ইট বি এ রিলেটেড পার্টি? জি স্যার। এটা তো রিলেটেড কিভাবে হবে স্যার? এটা কাস্টমার, এটা কন্ডিশন নিতেই পারে। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ, অন্য কেউ আছেন কিনা বলুন। প্রথম একটা কন্ডিশনেবল আছে, পারচেজ। স্যার, আমরা কিন্তু রিলেটেড পার্টির एग्जांपले বলে, ইফ নো প্রাইস ইন চার্জ, তাহলে আমরা ওই অনুসারে তো এটা রিলেটেড পার্টি হবে স্যার, যেহেতু 5% জি স্যার, সে পারচেজ করবে তার সাথে গুডস হচ্ছে।
স্যার বড় কাস্টমার হিসেবে সে পাচ্ছে, কিন্তু আমার রিলেটেড পার্টি হিসেবে পাচ্ছে না। এটা আসলে এক্সি আমার রিলেটেড পার্টির একটা বৈশিষ্ট্য যে ক্লোজ টু ফ্যামিলি মেম্বার অর ক্লোজ টু ইয়োর এন্টিটি, নাকি একটা বৈশিষ্ট্য ছিল না? সে হতে হবে দুইটা ইন্ডিভিজুয়াল। যখন যদি চিন্তা করি তাহলে সে আমার এই রিলেটেড একজন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যেমন একটু পরে এসে দেখবো যে জর্জের ছেলে বা জর্জ আসছি আমরা একটু করে। আসলে এটা হচ্ছে নর্মাল, এটা নর্মাল অপারেটিং অ্যাক্টিভিটি। আসলে এটা হচ্ছে নর্মাল একটা অপারেটিং অ্যাক্টিভিটি, এবং সে যেহেতু 35% নর্মালি এক্সি হ্যাজ নো সিগনিফিকেন্ট কন্ট্রোল, আমার পরে তত কন্ট্রোল নাই। এটাকে আপনি ব্যবসায়িক হিসেবে আমরা দেখতে পারি। এটা মূলত আমরা বলছি এটা এটা এক্সি ইজ নট এ রিলেটেড পার্টি, ইট ইজ অ্যান অপারেটিং অ্যাক্টিভিটি। যিনি বললেন একটু আগে স্যার, আমার মনে হয় উনি চেষ্টা করেছেন বলার জন্য এটাই, নাকি স্যার? যেটা স্বাভাবিক। হ্যাঁ বলুন। গুডস এক্সাম্পলটা কেন লিখেছি যে রিলেটেড পার্টির এক্সাম্পলে? হ্যাঁ, সেটা কে কিনবে? পার্টি গুডস কিনবে, বাট সেটা তো তার ক্লোজ টু ইওর এন্টিটি, ক্লোজ টু ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে স্যার অনেক বড় বড় যারা এরকম কাস্টমার আছে, ওরা এরকম সুযোগ পেয়ে থাকে স্যার। একটু বলেন। হ্যাঁ হতে পারে, কিন্তু এটা কিন্তু আমরা রিলেটেড পার্টি বলবো না। রিলেটেড পার্টি হতে গেলে আপনার ওই যে বৈশিষ্ট্যের মধ্যে এটা যায় না। এটাকে আমরা বলতে পারি ইটস অ্যান অপারেটিং অ্যাক্টিভিটি, রাইট? সেই হিসাবে সে দাবি করেছে যে আমাকে একটু ডিসকাউন্টের সুযোগ দেন, এবং এই রিলেটেড পার্টি যেহেতু না, এটা আমার ডিসক্লোজারে বলারও আর কিছু থাকবে না। এটা একটা নর্মাল কোর্স অফ বিজনেস। আসলে এই বিজনেসের স্বাভাবিক বৈশিষ্ট্য। আমি আপনি যারা দোকানে একই দোকানে বারবার কিনে একটু জোর করি, ভাই আমি এত জিনিস নিলাম গো, প্লিজ মেক সাম ডিসকাউন্ট ফর মি, বলি না আমরা এটা? এবং উনি দিয়েও দেয়, না স্যার ডিসকাউন্ট হবে না, আপনি এক কাপ কফি খেতে পারেন বেশি হলে। হয় নাকি স্যার এরকম? জি স্যার। বসিয়ে নিশ্চয়ই এক কাপ সুন্দর কফি খাওয়ায়, বা একটু আজকাল গরম বেশি, এসির মধ্যে বসিয়ে ঠান্ডা একটু দেয়, একটা কোক বা কিছু জাতীয় দেয় স্যার। তো আমরা আসলে সিভিটাকে, এটাকে আমরা এক্সিটাকে বলবো ইটস নট এ রিলেটেড পার্টি, রাইট? এবার আপনি দ্বিতীয়টা পড়েন, দেখেন এখানে এইটা রিলেটেড পার্টি স্যার। এটা পড়েন, আগে পড়েন একটু। ভ্যালু আছে 7.5। জি পড়তে থাকুন একটু। হচ্ছে সে normally George is president also founder, that is George has significant influence। মানে জর্জ নিজে প্রেসিডেন্ট, নিজে আবার প্রতিষ্ঠাতা, নিজে আবার 40% এর মালিক। তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে তার কিন্তু একটা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স থাকবে, রাইট? আর একটা কেস করছে দেখেন, এটা কারণে সে কি করেছে দেখুন, 7,50,000 টাকা কত দিয়ে কিনেছে? তার কাছে কত বিক্রি করা হয়েছে? 5 লাখ টাকা দিয়ে কিনছে। 5 লাখ। ফলে দেখুন সে একটা ইকোনমিক বেনিফিট নিয়ে ফেলেছে। সে কিন্তু একটা ইকোনমিক বেনিফিট, অর্থাৎ আমরা যেটা বলছি যে রিলেটেড পার্টি ট্রানজাকশনে কিন্তু একটা ভ্যালু ও নির্ধারণের সুযোগ থাকবে, এবং সে কিন্তু এটা অলরেডি জর্জ তো হি হবে নাকি সি হবে? হ্যাঁ, হি অ্যাচিভড সাম, হ্যাঁ হি অ্যাচিভড সাম গেইন। ওকে থ্যাংক ইউ, আপনারা তো ভালো বুদ্ধি রাখেন গো। তাহলে কি দাঁড়ালো? আমরা এই ক্ষেত্রে বলতে পারি জর্জের এটা হলো আমাদের, জর্জ হচ্ছে এই ক্ষেত্রে রিলেটেড পার্টি। ঠিক আছে স্যার, বৈশিষ্ট্য মিলে যাচ্ছে যে জর্জের একটা ইনফ্লুয়েন্স আছে, সে মালিক এবং অলসো ফাউন্ডার and also 40% owner, so he has significant influence over the business। তাহলে আমরা বলবো যে জর্জ হলো আমার একটা রিলেটেড পার্টি। ঠিক আছে স্যার? এবং আরো বলা, আপনি এটা হতে পারে ম্যানেজমেন্ট পার্সোনালও বটে একজন, তার কিন্তু ওন করছে, আবার কিন্তু যেহেতু প্রেসিডেন্ট, তাহলে তার একটা কি হচ্ছে ম্যানেজমেন্টে তার কিন্তু একটা প্রভাব থাকবেই। ওকে, তাহলে আমরা বুঝলাম এই ভদ্রলোক রিলেটেড পার্টি না, এটা রিলেটেড পার্টি। এখন আসুন তো জর্জের সনের কথা বলুন। সে রিলেটেড পার্টি হবে, ভালো করে পড়ুন আগে। যেহেতু তার ছেলে তাকে তার প্রতিষ্ঠানকে একটা কোন রকম কোন সিকিউরেবল ছাড়া, মর্টগেজ ছাড়া লোনটা দিচ্ছে। বেসিক্যালি তো আসলে এরকম বাট হিয়ার ইজ ক্লিয়ার এফসি অ্যাডভান্স টু সিভি। এখানে কিন্তু আসলে বলছে আর্নল্ড দ্য ডিরেক্টর, কিন্তু এখানে হয়তো সে প্রভাবটা ইন্টারনালি খাটাতে পারে, কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের রিলেটেড পার্টি হবে কিনা, আমার প্রতিষ্ঠান আমি যেটা কাজ করছি, এফসি অ্যাডভান্স টু সিভি, এফসি তাকে 2 মিলিয়ন লোন দিয়েছে, ঠিক কথা, হয়তো একটু কম সুদও নিচ্ছে, কিন্তু এফসি কি আমার উপরে প্রভাব ফেলতে পারবে? না, প্রভাব ফেলতে পারবে না, বাট একটা সুবিধা নিচ্ছে, সুবিধা পাচ্ছে। হ্যাঁ, এটা মাথায় রাখুন। এখন কি হচ্ছে, আর্নল্ড তার ডিরেক্টর বটে, কিন্তু আপনি কিন্তু আর্নল্ড অ্যাডভান্স দিচ্ছে না। যদি এমন হতো আর্নল্ড আমার জর্জকে অ্যাডভান্স দিত সরাসরি,
আচ্ছা আচ্ছা আপনার আর্নল্ড কিন্তু অ্যাডভান্স দিচ্ছে না, মানে খেয়াল কোনো করতে একটা হবে। প্রতিষ্ঠান না দিয়ে যদি সে নিজে ব্যক্তি হিসেবে দিত স্যার আর্নল্ড তো স্যার সিবির ইসেতে ইকুইটিতে কোনো প্রভাব ফেলতেছে না স্যার। না তাই তো বলছি, আর্নল্ড ডিরেক্টর মাত্র, সে হয়তো ওখানে একটু বলে দিয়েছে ভাই দিয়ে দেন আমি দেখবো, এরকম হয় না? আচ্ছা, বাট আচ্ছা। আমার জি, কিন্তু স্যার। এনটিটি অ্যাডভান্স করছে, খেয়াল করতে হবে যে এফসি অ্যাডভান্স টু সিবি, আর্নল্ডের হয়তো ইন্টারনাল একটা ইয়ে থাকতে পারে, ইনফ্লুয়েন্স থাকতে পারে এফসির পরে, কিন্তু এই এফসি কিন্তু দিচ্ছে হলো সিবি কে। ফেভারেবল এটা কেন দিচ্ছে, হয়তো সিবি একটা আমার একদম প্রতিষ্ঠিত বা স্ট্যান্ডিং ফার্ম, একটু এই জন্য তার ফেস ভ্যালু ভালো, দিতেই পারে। গুডউইল আছে হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা আসলে এই কনসেপ্ট এখানে রিলেটেড পার্টি বলবো না, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, তা আমরা আসলে মূল থিমটা হলো এক হলো দেখতে হবে যে ফ্যামিলি রিলেটেড ব্যাপার কিনা, অথবা এন্টিটি যে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স কতটা, এটা দেখে মোটামুটি আমরা বলতে পারি কন্ট্রোলটা আছে কিনা। ওকে স্যার, এই হচ্ছে মোটামুটি আমরা রিলেটেড পার্টির ব্যাপারে একটা উদাহরণ দিলাম। দিস টু অলসো হ্যাভ বিন টেকেন ফ্রম ইউর টেক্সট, and after completion of this lecture normally you should go through your text chapter 12, then you can find or you will get everything regarding this. একটু কষ্ট করে শুধু বইতে ঢুকবেন, আবার চাইলেও যে আমি দেখালাম না, আপনি যদি গুগলে রিলেটেড পার্টি সার্চ দেন দেখবেন রিলেটেড পার্টি অনেক ঘটনা চলে আসবে, বিভিন্ন এক্সাম্পল চলে আসবে, আপনার জন্য একটু ক্লিয়ার হবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা কিন্তু আসলে রিলেটেড পার্টি নিয়ে কথা বলবো না, আমরা এখন নাও উইল গো উইথ IFRS 8 অপারেটিং সেগমেন্ট। জি, অপারেটিং সেগমেন্ট। জি, and now in this slide, this slide covers a brief history of operating segment. একটু পড়ে দেখুন। আসলে একটু টেক্সটে থাকলে আমি আনতাম না, টেক্সটে এইভাবে নেই, যে আপনাকে একটু জানার জন্য জাস্ট দিয়ে দিলাম, যাদের নেটে ঢোকার সুযোগ হয় না হয়তো ডিউ টু টাইম ব্যারিয়ার, আপনার একটু জাস্ট এক নজরে ছোট্ট করে দেখার জন্য দিলাম। নরমালি সেগমেন্ট মিন্স এ পার্ট, নাকি একটা অংশ, তাই না স্যার? একটা বিভাগ বলা যায়, একটা বিভাগই আসলে সেগমেন্ট মানে একটা বিভাগ। তো আমরা একটু জাস্ট IFRS কি করেছে, একটা এই অপারেটিং সেগমেন্ট বলে একটা বিভাগের নাম দিয়েছে, সেখানে নরমালি দিস সেকশন ডিসক্রাইব সাম ক্যারেক্টারিস্টিক্স, যে কি করে আমরা একটা অপারেটিং সেগমেন্ট বলবো, এর সঙ্গে আর দুটো নাম বেশি আসবে, দেখবো একটু পরেই। স্যার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে IFRS মার্কেটে যে এগুলো আছে স্যার, এগুলো কি কোনোটা IS এর ভিতরে আছে না, ওগুলো সম্পূর্ণ নতুন? IFRS 8 যেটা, এটা কি IS এ আছে স্যার? IS আর থাকবে না, কারণ IS টাকে তো কনভার্ট করেই সে IFRS হয়েছে, এবং আমি আপনাকে একটা ক্লাস মানে দেখিয়েছিলাম যে কোন IS টা অফ হয়ে IFRS হয়েছে। আমার একটা কম্পারেটিভ সিনারিও ছিল মনে হয়, যদি কেউ ভুলে না যান, আমাদের মনে ছিল কোন একটা স্লাইডে আছে সবগুলো, আছে সবগুলো আছে, যে আমরা পার সাইড বাই সাইড আমরা দেখিয়েছি যে IS কোনটা ইফেক্টিভ আছে এবং কোন IS টা সুপারসিড হয়ে IFRS হয়েছে। ঠিক আছে, এবং আপনি যদি আজকেই একটু পরে IFRS 8 একটু সার্চ দেন, দেখবেন ওরা হিস্ট্রিটা উল্লেখ করেছে। ওকে স্যার, এটা দেখে নেওয়ার পরে আমরা একটু মূল জায়গায় যাই। and this the scope of our IFRS 8. IFRS আসলে কোথায় কাজ করে, আমরা কিন্তু আবারও বলছি আমাদের যত আলোচনা কিন্তু ইন্ডিভিজুয়াল নিয়ে না, এটা আমাদের কাজ করে মূলত কোম্পানি বেজ হুজ ডিভেঞ্চার অর ইকুইটি ইনস্ট্রুমেন্ট আর ট্রেডেড ইন এ পাবলিক মার্কেট। আমরা মানে কোম্পানির সংজ্ঞাটা এরকম জানি যে নরমালি কোম্পানি কালেক্টস ইটস ফান্ড থ্রু ডিভেঞ্চার অর ইকুইটি অর ডিভেঞ্চার এন্ড ইকুইটি, রাইট? যে কোনো পাবলিক যে কোম্পানি বলি আমরা, কিভাবে তার ফিনান্সটা করে, নরমালি ইস্যুইং ডিভেঞ্চার অর ইকুইটি। তখন আমাদের IFRS 8 কভার করে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর কথা যেখানে তারা ডিভেঞ্চার অথবা ইকুইটির মাধ্যমে ইকুইটি কেনাবেচা করে, ট্রেড করে, তার ফান্ডটা কালেকশন করে। ঠিক আছে স্যার? হুজ ডিভেঞ্চার অর ইকুইটি ইনস্ট্রুমেন্ট আর ট্রেডেড ইন এ পাবলিক মার্কেট। পাবলিক মার্কেট মধ্যে কোনটা স্যার? আপনার ঢাকার গাউসিয়া, ঢাকা স্টক,
স্যার ঢাকার গাউসিয়া না খুলনা নিউ মার্কেট স্যার? ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি মার্কেট যেটা বলি আমরা, তাই না? there are two types of market, one is primary, another one is secondary. আমাদের যে মার্কেটের কথা বলি, জানি আমরা এত ইয়ে করি, হ্যাঁ অনেক সময় খুব কষ্টে পড়ি, অনেকের কি হয় বলুন তো, অনেকের চোখ মুখ শুকায় যায়, হ্যাঁ মূল্য হারায়। কোন মার্কেট ওইটা বলুন তো স্যার? সেকেন্ডারি মার্কেট। ওকে স্যার, ওকে স্যার। আমরা বলছি কোথায় এটা অ্যাপ্লাই, এরপর নিচে একটু সুন্দর করে লিখেছি দেখেন। ওই আগের কথাটাই কিন্তু এখন এখানে ঢুকে আছে, খেয়াল করুন। যে স্টেটমেন্ট বা যে রেগুলেশন গুলো আমরা কোথায় কাজ করি, সিকিউরিটি কমিশন, দেখছেন এই যে এই কথাগুলো। তার মানে আমাদের যে আলোচনা মূলত হলো পাবলিক ট্রেডেড কোম্পানি গুলো নিয়ে। তো এই ক্ষেত্রে IFRS 8টা কাজ করবে। পার্টনারশিপ বা ইন্ডিভিজুয়ালে আমরা IFRS 8 কে ভাবতে পারি না। আর আসলে কি আপনাদের এই কথাগুলো একটু আইনের কথা, তো এই জন্য কেমন একটু প্যাচ বেশি থাকে। আপনি একটু আপনার মতো সাজায় নিয়েন পরে, যদি আপনি যখন লিখবেন। আশা করি প্রত্যেকটা স্লাইড নিয়ে আপনি আবার একটু স্টাডি করবেন, কালচার করবেন। এবং আমি বারবার বলছি, ইউ মে অ্যাড সামথিং, ইউ মে ডিডাক্ট সামথিং, দ্যাট ইজ ইউ হ্যাভ টু এডিট দিস স্লাইড, রাইট? আপনি নিয়ে আপনার মতো করে একটু লেখাপড়া করেন, এরপরে কাটাছাড়া করেন। আমি কিছু মাইন্ড করবো না, হয়তো মনে করবেন স্যারের লেখা কাটবো কিনা, নো, আপনি কাটাকুটি করে নিজের মতো তৈরি করে নিয়েন। এন্ড নাও একটু ডেফিনেশন দেয়া হয়েছে যে অপারেটিং সেগমেন্টের ডেফিনেশন IFRS 8 কি বলেছে। এটা আমরা অনেকেই ঠিক জাস্ট থিওরি আকারে একটু পড়ে দেখুন তো কি বলছে। আমরা একদম আর্লিয়ার উই সেড নরমালি এ পার্ট অফ ইউর বিজনেস, একটা অংশ আসলে সেই কথাটাই বলেছে। অপারেটিং সেগমেন্ট আমরা বলবো যেখানে আসলে, আচ্ছা একটু অন্যভাবে বলি, কোথাও কি নাম শুনেছি আমরা আয় কেন্দ্র, ব্যয় কেন্দ্র, রেভিনিউ সেন্টার, কস্ট সেন্টার? স্যাররা মনে পড়ে? হ্যাঁ, তারপর আর কি সেন্টার আছে? রেভিনিউ সেন্টার। জি, ইনভেস্টমেন্ট সেন্টার, এই নাম শুনেছেন নাকি স্যার? হ্যাঁ, আয় কেন্দ্র, ব্যয় কেন্দ্র, মুনাফা প্রফিট সেন্টার। আমার কাছে মনে হয়, ইয়েস, আমার কাছে মনে হয় অপারেটিং সেগমেন্ট নরমালি যে প্রফিট সেন্টার, due to profit center is the combination of revenue and expenditure or expense center, তাই না? আমরা তাই বলেছি না, আমরা শিখেছি মুনাফা কেন্দ্র যে কেন্দ্রে বা যেখানে আমরা আয় ব্যয়কে নির্ণয় করি বা আয় ব্যয়কে বিবেচনা করে প্রফিট নির্ধারণ করা হয়। দেখুন তো অপারেটিং সেগমেন্টের ডেফিনেশন প্রায় তাই না? একটু পড়ে দেখুন তো স্যার। জি স্যার। আপনারা যদি এই ভিউটুকু একটু ভিজুয়ালটা মাথায় একটু আনতে পারেন যে না আসলে ঘটনা এরকম, এবার এর থেকে আমরা 2-3 শব্দ ফেলে টেলে দিয়ে লিখলে হবে। তার মানে অপারেটিং সেগমেন্ট নরমালি ওয়ার্কস উইথ ইওর রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। এনি অপারেটিং সেগমেন্ট নরমালি ওয়ার্কস উইথ রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স, তাই না? মূল কথা এখান থেকে দেখুন, কারণ আমরা পরীক্ষায় এত আইনের কথা লিখতে কষ্ট হয়ে যায় আমাদের অনেকের, কিন্তু মাথায় যদি থাকে আপনি, আমার মনে হয় ওটুক লিখলেও আমরা যারা আপনাকে মূল্যায়ন করব আশা করি তারা এটাকে দেখবে যে না স্টুডেন্ট আসলে এইভাবে ভাবছে, অন্তত কাছাকাছি গেছে। ওকে, এন্ড অ্যানাদার ওয়ান, time to time normally we review the activities of these segment, এবং সাধারণত যেটা হয় আমরা এটার কাজ কাম বা তাদের ঘটনাগুলোকে আমরা কি করি, নিয়মিত বেসিসে রিভিউ করা হয় বা পর্যালোচনা করা হয় সিদ্ধান্ত গ্রহণের জন্য। If you see any ambiguity, please ask me. যদি মনে হয় স্যার এখানে একটা অস্পষ্টতা আছে, আমরা বুঝতে পারছি না, মনে হয় তা নেই, কারণ মোটামুটি বেশ সহজ ইংরেজি আছে এখানে। না পাইনি। ও কখনো না, ওই স্যার চলে আসছে।
স্যার মনে হয় জয়েন করেছেন। Dear participants, Assalamu alaikum. স্যার জি স্যার Yes, I was interrupted with due to electricity failure. So really I am sorry. And sorry to say, normally this is the time to say our prayers. তো আমাদের আসলে যে আলোচনা আমরা ছিলাম, যদি সেখানে যাই একটু, তো যদি দেখবেন আমরা মনে হয় ওয়ান টু আপার সেগমেন্ট নিয়ে একটু গল্প করেছিলাম মনে হয় স্যার, করেছিলাম নাকি স্যার? ওকে, অপারেটিং সেগমেন্ট এখানে ছিলাম। আসলে খুব সরি যে আপনাদের সাথে আসলে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো আমরা এইখানে ছিলাম। জি জি, তো আমরা একটু যেটা বলছি এটা একটু পড়ে নিবেন। আমরা আসলে এটার জন্য একটা অঙ্ক যেটা পরীক্ষায় কোনো একবার এসেছিল মনে হয়, আবারও আসতে পারে, সেই অঙ্কটা যাবো যেদিন মানে কি আমার মনে হয় পরে ক্লাসে, আজকে মনে হয় যাওয়ার সুযোগ আমরা নিতে পারবো না, কারণ একটু পরে মাগরিবের চলে যাব। তো সেই পর্যন্ত আমরা একটু কথা বলি। নাও রিপোর্টেবল সেগমেন্ট, আসলে আমরা যেটা বলছি যে উই হ্যাভ টু গিভ রিপোর্ট আর উই হ্যাভ টু সাবমিট আওয়ার রিপোর্ট। তো এই সাবমিট যে রিপোর্ট করা হয় সেখানে কোন কোন সেগমেন্টের জন্য আমরা রিপোর্টটা দেখাতে চাই, এটা বলা হচ্ছে এখানে। নাম্বার 1, নরমালি রিপোর্টেবল সেগমেন্ট উই সে দ্য অল অপারেটিং সেগমেন্টস। আসলে আমরা যতগুলো অপারেটিং সেগমেন্টে কথা বলি প্রত্যেকটা সেগমেন্টেরই ব্যাপারে আপনাকে রিপোর্ট করতে হয়, এই কথাটা এখানে বলার চেষ্টা করেছে। তবে এখানে একটা জিনিস ঘটবে, সেখানে আমরা এখানে নরমালি উই রিপোর্ট দ্য রেভিনিউ ফর বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সেল, দ্যাট ইজ দ্য আউটসাইড সেল, ইনার সেল, এগুলো এখানে শো করতে হয়। এবং এই ব্যাপারে যে নিয়ম কানুন আছে মূলত এটা দিয়ে একটা অঙ্ক আমাদের করতে হবে। এই নিয়মটা একটু পড়ুন তো, এখান থেকে একটু পড়তে হবে, যেটা আমার ইয়েলো বর্ডার করা দেখবেন, এইটুকু একটু আপনাকে পড়তে হবে এখন। Its reported revenue from both external and internal segment sales or transfer is 10% or more the combined revenue. Again, internal এবং external যদি যেটা আমরা বলছি, যেটা যে সেগমেন্ট গুলো আমাকে 10% অথবা তার বেশি রেভিনিউ দেয়, আমরা এটাকে বলছি রিপোর্টেবল সেগমেন্ট। তার মানে রিপোর্টে স্পেশালি উল্লেখ করতে হবে যে এই অংশগুলো আমাদেরকে 10% রেভিনিউ দিচ্ছে। এখন পাশাপাশি যদি এডিশনাল কিছু সেগমেন্টকে রিপোর্ট করতে হয়, সরি স্যার, মানে আমরা এইটুকু একটু ভালো করে পড়ে নিব যাতে পরের দিন আমরা একটা অঙ্ক রেখেছি। এন্ড দিস বিন টেকেন অলসো ফ্রম আওয়ার টেক্সট। এই কাহিনী দিয়েই আমরা টেক্সটের মতো একটা অঙ্ক আছে, যে অঙ্কটা পরীক্ষায় একবার দিয়েছিল, আবারও আসতে পারে। মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু বলবেন স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তা আমরা যে অঙ্কটা একটু মিউট করলে ভালো হয় স্যার, মিউট করে দেন আমাদের। মিউট হয়ে গেছে দেখুন, কেউ শব্দ নেই, কারণ এমনি আমরা আজকে একটু পিছিয়ে গেছি। তো আমি অ্যাগেন আই এম রিয়েলি সরি। তো যেটা হবে এই লাইনটুকু একটু পড়বেন ভালো করে, যাতে আমরা পরের দিন অঙ্কটুকু আমরা বুঝাতে পারি যে রিপোর্টেবল যে সেগমেন্ট গুলোর ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য থাকবে। এবং বৈশিষ্ট্যের যে অঙ্কটা, যেহেতু আমরা কিন্তু নরমালি আফটার কমপ্লিটিং দিস প্রেজেন্টেশন আই উইল সেন্ড দিস স্লাইডস as early as possible, then you can read this portion and you may try to understand the problem, and this is our mathematical problem. ডিসক্লোজারটা একটু পড়ে নিন, এখানে আমরা কথা বলবো না বেশি, কি কি ডিসক্লোজ করতে হয়। আমরা মূলত এই অঙ্কটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে আগামী দিনে, এই অঙ্কটা নিয়ে কথা বলবো, কারণ এখানে এই অঙ্কটার সাথেই বৈশিষ্ট্যগুলো জড়ানো আছে। রেভিনিউ ফ্রম ইন্টারনাল, এক্সটার্নাল, টোটাল, সেগমেন্ট প্রফিট, সেগমেন্ট অ্যাসেট, সেগমেন্ট লায়াবিলিটি। আমরা আবারও বলি, এখানে রিপোর্টেবল সেগমেন্ট একটা শব্দ ব্যবহার করা হবে, সেই এবং আমরা যেটা বলছি অপারেটিং সেগমেন্ট ব্যবহার করা হবে। যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন আমরা এখান থেকে উই উইল মেক সাম ক্যালকুলেশন, দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ অফ various element based on our cell. Then we will find or follow the rule for preparing our operating segment. এবং আমরা স্যার ইন জেনারেল প্রফিট, অ্যাসেট, লায়াবিলিটি ওগুলা কি এখানে না কোনো চেঞ্জ আছে? যেমন সেগমেন্ট প্রফিট নামে বা সেগমেন্ট অ্যাসেট, সেগমেন্ট দ্যাট ইজ ইউর ইউনিট প্রফিট। আপনার সেগমেন্ট বলতে আমরা এক একটা অংশকে মিন করছি স্যার।
যেমন এখানে দেখুন, আমরা যদি অঙ্কটা দেখে রাখি শুধু, নর্মালি দিস পিএলসি মিনস আওয়ার পাবলিক লিমিটেড কোম্পানি, it is now working in various areas. These areas individual is called segment: European, Asian, Africa, Middle East, others. আবার খেয়াল করুন যে জিম্বো কোম্পানিটা কাজ করছে কোথায় কোথায়? আঞ্চলিকভাবে কাজ করছে ইউরোপে, এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট এবং অন্যান্য জায়গায়। This every area is called our segment, right? আমরা সেগমেন্টকে একটা বিজনেস ইউনিট বলছি, যে এই ভদ্রলোক 5টা জায়গায় ব্যবসা চালায়। এখন রিপোর্টিং এর ক্ষেত্রে তাকে একটু স্পেশালি উল্লেখ করতে হবে, যেখানে আমরা নাম দিচ্ছি দেখুন, যে ডিটারমাইন দ্য কোম্পানিজ রিপোর্টেবল অপারেটিং সেগমেন্ট। একটু রিপোর্ট যোগ্য অপারেটিং সেগমেন্ট কোনগুলা, উল্লেখযোগ্য, যাকে একটু এমফাসিস দিতে হবে আপনার ডিসক্লোজারে, যে না আমার ইউরোপিয়ান, এশিয়ান মোটামুটি ভালো প্রফিট দিচ্ছে বা কিছু একটা করছে। এইটার ক্ষেত্রে ওই যে আমরা নিয়ম কানুনগুলো আরেকবার পড়ে নিব, পড়ে মিলায় অঙ্কের সাথে মিলায় দেখব। যে আবারও বলি, এই ক্ষেত্রে আমাকে বিভিন্ন রকম রেশিও বা রেট বের করতে হয়। আপনি যদি পড়বেন একটু মিলিয়ে দিই এখনই। সে ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে কত সেল আছে? 110 স্যার। 110। এখন যদি বলা হয় এক্সটার্নালটা কত পার্সেন্ট, বের করা যাবে? 110 এর মানে 91%। যদি আমি বলি ইন্টারনাল কত পার্সেন্ট? 9%। সে 20, 320 পার্সেন্টেজ বের করতে পারবেন না? আমরা আগামী দিন যখন অঙ্কটা করব, আমরা দেখব যে এখানে সবটা পার্সেন্টেজ বের করে অপারেটিং সেগমেন্টের কারেক্ট ক্রাইটেরিয়াতে ফেলে দিতে হবে, যে কে কোন কত পার্সেন্ট করলে ওখানে বলা আছে যে টোটাল 10% অর 75%। এগুলো শুধু পড়ে রাখবেন। পড়ে রাখলে কি হবে, পরের দিন আমি আপনাকে মিলিয়ে দিব যে নাও ইউরোপিয়ান সেগমেন্ট ইজ অ্যাচিভিং 10% অর 9% অর টোটাল অফ ইউরোপিয়ান এন্ড আফ্রিকা দ্য এগ্রিগেট ফিগার 75%। এরকম করে আমরা মিল করে আপনাকে বুঝিয়ে দিব আশা করি। শুধু আপনার কাজ হলো, আপনার কর্নারে যখন এটা যাবে অপারেটিং সেগমেন্টের যে ক্রাইটেরিয়া, এগুলো একটু পড়ে নেবেন। এটা বইতেও আছে 12 নম্বর চ্যাপ্টারে, আমি যদি ভুল না করি আমার বইতে হলো 326 পেজে, এমন হতে পারে আপনাদের 2-1 পাতা আগে পরে হতে পারে। এখানে এটা হলো, টপিকটা হলো আইডেন্টিফিকেশন অফ সেগমেন্টস। ঠিক আছে স্যার? যে হাউ ইউ উইল আইডেন্টিফাই দ্য সেগমেন্ট। তো ওইখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া বলা আছে, যে ক্রাইটেরিয়ার সাথে এই অঙ্কটার সাথে আমি ম্যাচ করিয়ে পরের দিনের জন্য আমরা মাত্র হয়তো উই উইল টেক অনলি 10 to 12 minutes টু কমপ্লিট দিস প্রবলেম। যেহেতু মাগরিবের পরে আমরা আসলে সময় কম পাই, 1 থেকে 2 মিনিট, আর আজকে কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেল স্যার, এই জন্য আমরা পুরো স্লাইডটা টানতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের এই আজকে শেষ করতে না পারার জন্য। স্পর্ধা না নিলে একটা কথা বলবো? শিওর স্যার। স্যার আপনার যে এই যে আমাদের সবারই আসলে কমন যে প্রবলেমটা ইলেকট্রিসিটি নিয়ে, আমরা তো সবাই ওয়াইফাই ইউজ করি। আমি মনে করি যে এটার জন্য আমরা যদি কোনো শর্ট কোনো এমবি প্যাকেজ কিনে রাখি, 30 টাকা 35 টাকার একটা 1 জিবি প্যাকেজ কিনে রাখলে এই শর্ট টাইমে আমরা ব্যাকআপ দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ স্যার। তো যদি এরকম হয়, আমি আগের দিনও রেখেছিলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। তো সেক্ষেত্রে যদি আমি আমার ইয়ের সাথে আমার যে এটা আছে স্মার্টফোনটা আছে, সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে প্রেজেন্টেশন ডিস্টার্ব থাকে, মানে আমি তো তখন তো পাচ্ছি না, আমাকে তখন ফোন থেকে কথা বলতে হবে। তো স্যার জি স্যার, তখন আপনি করতে পারবেন ফোন থেকে, ডাটাতে আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করে দিবেন, হটস্পট দিয়ে অন করতে হচ্ছে, ট্রান্সফার করতে পারবেন। বাট আই এম নাও ইউজিং মাই ডেস্কটপ, নট ল্যাপটপ, রাইট? আমার বাসায় একটা পিসি করা আছে। ঠিক আছে স্যার, আমি আপনার সঙ্গে পিসির সঙ্গে যুক্ত হচ্ছি, এটা আমি পিসি দিয়ে কথা বলছি। ওকে, আর কলেজে থাকে আমার ল্যাপটপ প্লাস অ্যানাদার পিসি। ঠিক আছে স্যার? ইটস ওকে স্যার। তো আমি সরি, আসলে সমস্যা নেই, এটা 5-10 মিনিট তো আপনাদের হয়েছে তো স্যার, আগে তো হয় নাই। হ্যাঁ, আপনাদের এটা কোনো ব্যাপার না স্যার, সবারই হতে পারে। পরামর্শের জন্য ধন্যবাদ স্যার। তো আমি আপনাদের আবারও আই এম থ্যাঙ্কফুল এন্ড অলসো গ্রেটফুল টু ইউ হ্যাভিং or joining this class. I hope next day we will enjoy our session. Thank you all. Sir. Thank you sir. Assalamu alaikum. Previous class slide-টা পাইনি। আমি তো দিয়েছি, আমি তো ভুল না করি, আমি যদি ভুল না করি 100 আমার স্যার মেল আসে না, 118 জন। আপনি আবার আছে একটু নক করেন তো, যে মেল নাম্বার আপনি পেতে চান, দেখি আসলে যায় কিনা। একটা মেইল করেন, তাহলেই স্যার দিতে পারবে। হ্যাঁ, আমি সাধারণত নতুন মেল আসলে ওই আগের মেলের সাথে এটা অ্যাড করে নেই আমরা। আমার একটা ওখানে আমার একটা ফাইল খোলা আছে, যে মেলটা পাচ্ছি ওখানে আমি অ্যাড করতে থাকি। তাতে আমার মনে এখন নাও আই এম ওয়ার্কিং উইথ 118 ইমেল নাম্বারস।
ওকে স্যার? জি স্যার, আমরা পেয়েছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে যিনি পাচ্ছেন আবারও বলি একটু প্লিজ নক উইথ হাই। আপনার স্লাইডে যে ইমেলটা সেটাই তো? জি জি জি, হ্যাঁ আমি দিয়ে দিব, দেখি আজকেটা পাই কিনা। আপনি আজকে একটু ইমেলটা দিয়ে আমার ইমেলে একটু হ্যালো করে রাখেন। স্লাইডের প্রথম দিকে আছে শেখ জিয়াউল ইসলাম FCMA@gmail.com। ওকে, থ্যাংক ইউ অল স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম।